আসসালামু আলাইকুম দর্শক। লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন এবং সমসাময়িক বাংলাদেশের রাজনীতি এবং ভূরাজনীতি নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় আজকে অতিথি হিসাবে আছেন। মনোজ দাস বলছি। শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য যে তিনি এই বছরেই দেশে ফিরছেন, এটা রাজনৈতিক অঙ্গনে এক বিশাল আলোচনার জন্ম দিয়েছে। এই আলোচনার জন্ম দিয়েছে, এর সাথে সাথে আবার বেশ কিছু প্রশ্নেরও জন্ম দিয়েছে। যারা এটাকে বিশ্বাস করছেন না, মনে করছেন শেখ হাসিনা এমনি এসব কথাগুলো বলেছেন, তারা যেমন এই বিষয়টা নিয়ে বলছে, মুখে অস্বীকার করছেন বটে, কিন্তু এটা চিন্তা করছেন, ভাবছেন, অনেকে ভয়ও পেয়ে যাচ্ছেন যে শেখ হাসিনা দেশে ফিরলে তাদের কি অবস্থা হবে। কারণ এই জল্পনা সন্দেহ যারা করছেন তিনি ফিরবেন না, তারা সন্দেহ করছেন, কিন্তু তাদের মনের মধ্যে ভয়টা আছে, কারণ দেশে ফিরলে তাদের কি হবে। আবার যারা আওয়ামী লীগের ভক্ত, আওয়ামী লীগের কর্মী সমর্থক, তাদের মধ্যে সবাই তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে শেখ হাসিনা দেশে ফিরবেন। কিন্তু তাদের মধ্যেও আবার একটা প্রশ্ন আসছে মনের মধ্যে, তিনি তো ফিরবেন বলছেন, কিন্তু কিভাবে ফিরবেন। বাজারে কিন্তু অনেক রকম জল্পনা চলছে। যেমন আমার কাছে এমন খবরও এসছে যে বাংলাদেশের বিষয়ে যারা চিন্তা ভাবনা করেন দেশে এবং বিদেশে, এমনকি পশ্চিমী দুনিয়ায় যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করেন, তারাও পর্যন্ত বলছেন, তারাও যে শেখ হাসিনা তো এখনো পদত্যাগ করেননি। রাষ্ট্রপতি নিজে বলেছেন তার কোনো পদত্যাগপত্র, চিঠি নেই, পদত্যাগপত্র নেই। তাহলে তিনি তো অফিসিয়ালি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং অনেকে কিন্তু, অনেক ইউটিউবার শুধু নয়, অনেকেই শেখ হাসিনাকে তার উল্লেখ করবার সময় বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আওয়ামী লীগের সমর্থক হতেই পারেন, হয়তো সেই জন্য তিনি বলছেন, কিন্তু টোটাল ব্যাপারটা নিয়ে এমন একটা ঘোট পাকিয়ে গেছে যে কি হবে কি না হবে এটা বোঝাটা খুব মুশকিল হয়ে পড়েছে। যেমন যদি তিনি সত্যিই পদত্যাগ না করে থাকেন, তাহলে তিনি প্রধানমন্ত্রী আছেন এখনো। আর তিনি যদি প্রধানমন্ত্রী ডিফ্যাক্টো হয়তো নেই, ডিজোরে রয়েছেন। কিন্তু তিনি প্রধানমন্ত্রী যদি থাকেন, তাহলে আবার তারেক রহমান কি করে প্রধানমন্ত্রী হলেন, কি করে সেখানে ভোট হলো, এই টোটাল জিনিসগুলো কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়ে যায়। সুতরাং এই প্রশ্নচিহ্ন এবং বাংলাদেশের রাজনীতিতে সেখানটাতে আন্তর্জাতিক মহল এবং আন্তর্জাতিক পৃথিবীর অন্য শক্তি, অন্য দেশগুলোর শক্তি, বিশেষত আমেরিকার শক্তি সেখানে এমনভাবে কাজ করেছে এবং করছে এখনও, যে আমেরিকা যদি কোনো রকমভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের মুখ দিয়ে কালকে বেরিয়ে আসে, আরে ওসব এখনও তো শেখ হাসিনা ইজ দ্য প্রাইম মিনিস্টার টিল নাও, আর কেউ বাংলাদেশের কারো মুখ দিয়ে কোনো প্রশ্ন উঠবে না। ঠিক তেমনিভাবে অনেক রকম সম্ভাবনা হতে পারে, কালকে যদি শেখ হাসিনার ব্যাপারে ট্রাম্প বলে দেন তাকে আবার তার রাজপাট ফিরিয়ে দেওয়া হোক, শাসনের শেখ হাসিনা এখন অফিসিয়ালি শি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, তাহলে তার বিরোধিতা করবার জন্য পৃথিবীতে কেউ থাকবে না। এই কথাটা যদি ভারত বলে, নিশ্চয়ই বিরোধিতার জায়গা থাকবে। কিন্তু আমরা সেই জায়গাটা যেমন মাথায় রেখে, এখন অনেক জায়গা থেকে প্রশ্ন উঠছে, শেখ হাসিনা তো বললেন তিনি দেশে ফিরবেন, কিন্তু কথাটা হচ্ছে তিনি কোন কৌশলে দেশে ফিরবেন, কোন পরিস্থিতিতে দেশে ফিরবেন, দেশে ফেরার জন্য তার পেছনে কাদের সমর্থন আছে।
নাকি কারো সমর্থন না নিয়েই তিনি স্রেফ নিজের ইচ্ছায় তিনি দেশে ফিরতে চাইবেন? দেশে ফিরলে কি হতে পারে সম্ভাব্য? বর্তমানে যেটা রয়েছে সেটা হচ্ছে দেশে ফেরার সঙ্গে সঙ্গেই তিনি গ্রেপ্তার হতে পারেন। গ্রেপ্তার হলে তার মাথার ওপরে কি আছে? ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ঢাকায় তাদের যে মৃত্যুদণ্ড দেয়া আছে সেটা তার মাথার ওপরে আছে। মৃত্যুদণ্ড কার্যকর হবে কি না, তিনি তাকে গ্রেপ্তার করার সাহস হবে কারোর কি না, সে প্রশ্নগুলোও কিন্তু উঠছে। আর যদি গ্রেপ্তার করার সাহস বাংলাদেশের কারোর না হয়, পুলিশের, প্রশাসনের, সেনাবাহিনীর, তাহলে প্রশ্ন ওঠে এই সাহসটা তাহলে হচ্ছে না কেন? তাদের কোন শক্তি তাদেরকে আটকে রাখতে পারে? শেখ হাসিনা, আমার নিজের বিশ্বাস, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করার সাহস বাংলাদেশের কোনো শক্তির হবে না। সে সেনাবাহিনীরও হবে না। এমনকি সরকার, সেনাবাহিনী যদি সাথ না দেয়, সরকারের ক্ষমতাই নেই তাকে, তা সে তারেক রহমানের সরকার হোক আর যে সরকারই হোক, তাদের সাহস নেই, ক্ষমতা নেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করে। তাহলে এইবার প্রশ্ন উঠতেই পারে, আর সেনাবাহিনী যদি মনে করে যে না, শেখ হাসিনাকে গ্রেপ্তার করে আইনের শাসনকে তারা মান্য করবে, তাহলে কি হবে? সেই পরিস্থিতিতেও কি শেখ হাসিনা দেশে ফেরার সাহস সঞ্চয় করতে পারবেন? প্রশ্নটা করেছিলাম দিল্লির যিনি সাউথ ব্লকে চলাফেরা আছে খুব গভীরভাবে এমন একজন সাংবাদিককে। আমার খুব পরিচিত, খুব প্রিয় সাংবাদিক। তাকে, যদিও আমার থেকে বয়সে ছোট, কিন্তু অভিজ্ঞতায় তার অনেক অভিজ্ঞতা এবং তার যথেষ্ট যাতায়াত আছে, কারণ একটি বিখ্যাত ভারতীয় দৈনিকের সঙ্গে তিনি যুক্ত। তার কাছ থেকে খবর পেলাম সাউথ ব্লকেও এই প্রশ্নটা কিন্তু আলোচিত হচ্ছে এবং সেখানেও পর্দার আড়াল থেকে জটিল কূটনৈতিক ও সামরিক সমীকরণ নিয়ে কাজ কিন্তু শুরু হয়ে গেছে। শেখ হাসিনাকে কিভাবে ফেরত দেয়া হবে সেই চিন্তা। আলোচনাটা আর কেবল রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই, এর কেন্দ্রবিন্দুতে চলে এসেছে নিরাপত্তা এবং ভূ রাজনীতির অত্যন্ত সংবেদনশীল দিকগুলো। সাউথ ব্লকের একটা অংশের মতে বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর ভেতরে আওয়ামী লীগ এবং ভারত ঘনিষ্ঠ বলে পরিচিত একটি অংশ আছে। যেমন আছে পাকিস্তান ঘনিষ্ঠ অংশ, তেমনই ভারত ঘনিষ্ঠ এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠ আছে। পাকিস্তান ঘনিষ্ঠ যারা, তাদের সাথে রয়েছে যেমন জামাতি সেনাবাহিনীর জামাত ঘনিষ্ঠ অংশ, তেমনি শেখ হাসিনারও একটা দল আছেন। তারা এখনো কিন্তু তারা বাংলাদেশ সেনাবাহিনীতে বহাল তবিয়তে আছেন। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের দাবি, এই সেনাকর্তাদের সাথে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং ভারতীয় সামরিক নেতৃত্বের সরাসরি বা পরোক্ষ যোগাযোগ চলছে। কিন্তু কেন এই তৎপরতা? কারণ বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কের ভারসাম্য বজায় রাখার জন্যেই ভারত এই ব্যাপারটিও দেখছে। ভারত ঐতিহাসিকভাবেই বাংলাদেশে এমন একটি স্থিতিশীল সরকার চায় যা তাদের জাতীয় নিরাপত্তা, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সুরক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে সেনাবাহিনীর একাংশের এই তৎপরতা নির্দেশ করে যে বাংলাদেশ সেনাবাহিনীর তাদের এক অংশের এই তৎপরতা নির্দেশ করে যে ক্ষমতার পট পরিবর্তনের পরেও
প্রভাব বলয়গুলোতে কতটা গভীর ও দীর্ঘস্থায়ী সম্পর্ক, তার ছাপ এখনো, প্রভাব এখনো বিদ্যমান রয়েছে। তবে মনে রাখতে হবে, এই আলোচনার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলার অবকাশ থাকতেই পারে। একটা জিনিস, সেটা হচ্ছে কাউকে প্রশ্ন করলে কোনো তরফ থেকেই কোনো স্পষ্ট যেটা সত্যি কথা সেটাও কেউ বলবেন না। সত্যি কথা বলা সবসময় সম্ভব হয় না, কূটনীতিতে, রাজনীতিতে, সব ক্ষেত্রে। বর্তমান বাংলাদেশের পরিবর্তিত জনমত এবং মাঠ পর্যায়ের বাস্তবতা, এই দুটোই শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথে যেমন চ্যালেঞ্জ, তেমনি তার পথে আবার এটাকে ফুল বিছিয়ে রেখেছে, তার পথে মাঠ পর্যায়ের বাস্তবতা। মাঠ পর্যায়ের বাস্তবতা কেন? কারণ হচ্ছে, আপনারা জানেন যে এক গাদা কেস ছিল তারেক রহমানের মাথার উপর, কিন্তু তিনি নিজে কোনো কেসে কিন্তু অ্যাপিল করেননি সাজা মকুবের জন্যে। তার হয়ে কিংবা ওই একই কেসে অন্যরা যখন তারা অ্যাপিল করেছে, সেই সব অ্যাপিলের ভিত্তিতে তারা ছাড়া পাওয়ার সাথে সাথে তারেক রহমানও ছাড়া পেয়েছেন। নইলে তারেক রহমানের তো দেশে ফেরার কথা নয়, দেশে তিনি ফিরতেও পারতেন না। এই পুরো প্রক্রিয়াতে তারেক রহমানের পাশে কিন্তু দাঁড়িয়েছিল ভারত। কারণ ওই ভারত চেয়েছিল যে একমাত্র শেখ হাসিনার ওপর বেট রেখে দিয়ে, তাকে বিশ্বস্ত রেখে দিয়ে, আওয়ামী লীগের ঝুড়িতে সব ডিম রেখে দিয়ে চলাটা কূটনীতিতে কিছু সময়ে ঠিক ভালো ফল দেয় না, সুফল দেয় না। তারা তারেক রহমানকে বিশ্বাস করতে চেয়েছিলেন এবং তারেক রহমান দেশে ফেরার সাথে সাথে এবং তার মায়ের মৃত্যুর পর তার যে দাফন যখন হলো, সেই সৎকার পর্বে যেভাবে ভারত তার পাশে দাঁড়িয়েছে, আপনারা ভেবে দেখুন সেই একটি কথা। এবং তারেক রহমান দেশে ফেরার 2 সপ্তাহ আগেও পর্যন্ত বলেছিলেন, আমি তো দেশে ফিরতে চাই, যখন তার মা খুব অসুস্থ, কিন্তু আমি ফিরতে পারছি না, কারণ আমি আমার নিজের ইচ্ছায় ফিরতে পারি না। এটা তারেক রহমান বলেছিলেন কিনা আপনারা মনে করে দেখুন। আর তারই 15-20 দিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরলেন। তাহলে নিজের ইচ্ছায় না ফিরলে কার ইচ্ছায় ফিরেছেন? মনে রাখবেন যে আমেরিকায় তখন ওখান থেকে বেরিয়ে এসেছিল যে আমেরিকা কিন্তু শেষ দিকে নির্বাচনের কথা যখন চলছে, দিন স্থির প্রায় হয়ে গেছে, তখন আমেরিকা চেয়েছিল জামাত ক্ষমতায় আসুক। কারণ এটা হচ্ছে আমেরিকার চিরকালের রীতি নীতি হচ্ছে এইটাই। তারা ওই যে মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠীদের মদত দেয় একটা বিশেষ দূর অবধি, নিজেদের কাজ গুছিয়ে নেয়, তারপর তাদের বিরুদ্ধে আবার লেগে যায়। এটা সর্বত্র হয়েছে, এটা সর্বত্র, সব দেশে এইটাই করেছেন। ইরানে পর্যন্ত এই যে রেজা পাহলভি শাহ, ইরানের শাহ, তাদের বিরুদ্ধে এই যারা ওখানকার যে মৌলবাদী শক্তি, যারা এখন ঘোর আমেরিকা যাদের বিরোধ করছেন, এদেরকে মদত দিয়েছিল আমেরিকা। একই জিনিস আমেরিকা করেছে আফগানিস্তান সহ পৃথিবীর অন্য দেশে। এমনকি যে ওসামা বিন লাদেন, তার গুরু, তিনিও পর্যন্ত আমেরিকার প্রোডাক্ট। অর্থাৎ আমেরিকা নিজের স্বার্থে একটা দূর অবধি তারা এই জামাত কিংবা মৌলবাদী শক্তিদের তাদেরকে সাহচর্য দেয়, তারপর পিছিয়ে আসে, তাদের বিরুদ্ধে লাগে। ওরা জামাতকে ভেবেছিল জামাতকে দিয়ে পুরো বাংলাদেশ এবং ওই সেন্ট মার্টিনস আইল্যান্ড, চট্টগ্রাম ইত্যাদি সমস্ত ব্যাপার নিয়ে জামাতকে বসিয়ে তারা কাজটা গুছিয়ে নেবে, যেটার জন্য শেখ হাসিনাকে তারা হটিয়ে দিয়েছিল। ফলে বাংলায় আমেরিকার সেই জামাত প্রীতি, সেটা সত্ত্বেও তারেক রহমানকে ফেরত নিয়ে এসে
নির্বাচনে তাকে জয়ী করানো, এটা অনেকেই বলেন ভারত আছে এর পেছনে, পেছনে আছে ভারতের ইঞ্জিনিয়ারিং। তো ভারত পরিষ্কার কথা হচ্ছে বেট রেখেছিল, ডিম রেখেছিল বিএনপির ঝুড়িতে, কিন্তু বিএনপি তার অতীতের ছায়া থেকে বেরিয়ে আসতে পারেনি। তারা সেই একইভাবে তারা ভারতের বিরোধিতা করে গেছে, পাকিস্তান প্রেম দেখিয়ে গেছে, চায়নার প্রেম দেখিয়ে গেছে, মৌলবাদী শক্তিকে মদত দিয়ে গেছে ভারত। তারপর এই মুহূর্তে তারেক রহমান সরকারের প্রতি ভারতের আর বিন্দুমাত্র কোনো আকর্ষণ, বিশ্বাস, নির্ভরতা কোনোটাই নেই। সেই জন্যে শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তনের সুযোগ দিয়ে তাকে প্রতিষ্ঠিত করবার এবং ভারত তার রাজনীতির দিক দিয়ে এবং বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশ ভারতের সাথে লড়াই করে কি করবে, বাঁচতে পারে না, সেখানকার মানুষের অসম্ভব দুঃখ কষ্ট বেড়ে যাবে, সেটা শেষ দিকে মোহাম্মদ ইউনূসও বুঝেছিলেন। আজকে ভারতের সাথে সদ্ভাব রেখেই তাদেরকেও যেমন চলতে হবে, ভারতকেও চলতে হবে বাংলাদেশের সঙ্গে সদ্ভাব রেখে। এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, কিন্তু শেখ হাসিনাকে ওই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের রায় অনুযায়ী তো ফেরত দেবে না ভারত। ভারত দেবে তাকে সেখানে নিয়ে রাজনৈতিক শক্তি হিসেবে পুনঃস্থাপিত করবার জন্যে। আর সেইটা করবার জন্যেই ভারত কিন্তু ব্যাকডোর ডিল শুরু করে দিয়েছে। আর এই ব্যাকডোর ডিল বা পর্দার আড়ালের সমঝোতার পথে ভারত চলছে, সঙ্গে তাদের রয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরের একটা বড় অংশ। আর বাংলাদেশের মানুষ, যাদের মধ্যে আওয়ামী লীগের একটা বড় সমর্থক সংখ্যা রয়েছে, তারা তো আছেই। এবং এর ফলেই শেখ হাসিনার দেশে ফেরা এবং এই বর্ষার পরে শীতের মধ্যে দেশে ফেরাটা নিশ্চিত মনে হচ্ছে এই কারণে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? ভারত কি আসলেই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো বিশেষ ভূমিকা রাখছে? শেখ হাসিনার প্রত্যাবর্তনে বিশেষ ভূমিকা রাখছে? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আর এই ধরনের আলোচনা পেতে আপনারা শুনুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। ধন্যবাদ।